আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লুট হওয়ার পর মধ্যরাত থেকে সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন। জাফলং সহ বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনী মোতায়েন। রুহুল হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির। মিথ্যা মামলা প্রত্যাহার ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ। কুয়ালালামপুর বিমানবন্দরে ২০৪ বাংলাদেশি সহ ২২৯ জনকে প্রবেশে বাধা। শর্ত পূরণ করতে না পারার অভিযোগ। দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ। জালিয়াতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুষ্টিয়ার ভূমি অফিসের কর্মচারী আব্দুল্লাহ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং জামালপুরে বেড়েই চলেছে বন্য হাতির উপদ্রব। খাবারের খোঁজে তাণ্ডব চালাচ্ছে ফসলের ক্ষেতে, ঢুকে পড়েছে বসত বাড়িতেও। চরম আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নজিরবিহীন লুটপাটে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সাদা পাথরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে মধ্যরাতে শুরু হয়েছে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান। আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথর তুলে এনে আগের জায়গায় রাখা হচ্ছে। পাশাপাশি ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। সেখানে মধ্যরাত থেকে শত শত ট্রাক আটকিয়ে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় জাফলং ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন, গোয়াইনহাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট বসানো, পাথর চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় পার্টির সাবেক নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। বুধবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস.এম. ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোন অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো, যেখানেই তাদেরকে দেখা হবে, যেখানে তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাআল্লাহ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৯ বিদেশি নাগরিককে প্রবেশ করতে দেয়নি মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়াও ভারতের ১৪ জন, শ্রীলঙ্কার ৩, পাকিস্তানের ৩, ইন্দোনেশিয়ার ৩ জন এবং কম্বোডিয়ার ২ জন নাগরিক রয়েছেন। প্রবেশ করতে না দেওয়ার কারণ সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ভুয়া হোটেল বুকিং, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ উপস্থাপনে ব্যর্থতা। সংস্থাটি এক বিবৃতিতে জানায় এদের সবাই মালয়েশিয়া অবৈধভাবে থাকা এবং কাজ করার জন্য এসেছিল। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন মহিলা রয়েছে। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিভিন্ন সময় এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হায়দ্রাবাদ রাজ্যের বিভিন্ন শহরে বসবাস করছিল।
জালিয়াতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন কুষ্টিয়ার ভূমি অফিসের এক কর্মচারী। অভিযোগ উঠেছে জাল শিক্ষা সনদে সরকারি চাকুরিতে যোগ দিয়ে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আয় করেছে অফিস সহায়ক আব্দুল্লাহ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে ও শিক্ষা সনদের মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরি নিয়ে এক যুগের কর্মজীবনে অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড়। এলাকাবাসীর অভিযোগ, শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদের ৫% জমি ১০ বছর ধরে জবরদখল করে রেখেছে অভিযুক্ত পৌরভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল্লাহ। আমি না, তার বোন মসজিদকে দান করে গেছে, নিজ খরচে মসজিদটা দিয়ে গেছে। আমরা এই শুনেছি, পরে আর সেই জমি দখল পাইনি। মসজিদ কে দেয় না দখল? আব্দুল্লাহ এসএসসি পাস করেছে 1988 সালে। কোন ডিভিশনে স্যার? এটা আমার রেকর্ড অনুযায়ী যা পাইছি 3rd ডিভিশন। ব্যক্তি মানুষ হিসাবে সকলের কাছে ঘৃণার প্রাপ্ত। ওনার যখন আব্দুল্লাহ চাকরি হয় তখন নিম্ন হলেও 48 বছর বয়স, আর সরকারি চাকরি তো ধরেন 32 বছর পরে আর হয় না। এছাড়াও সরকারি জমি আত্মসাৎ ও নিজ ভাই ও আত্মীয় স্বজনের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই পৈতৃক ভিটার আমার 50% অংশ, আব্দুল্লাহর 50% অংশ, অথচ আমাকে বাড়িতে আসতেও দেয় না, ঢুকতেও দেয় না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ও হচ্ছে আমার মতো ছোট ভাইয়ের জমি আমার পৈতৃক সম্পত্তি এখন পর্যন্ত দেয়নি। মিরপুর পৌরভূমি অফিসের তহসিলদার আব্দুল্লাহর পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলেও জাল সনদে চাকরি লাভের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা সহকারী কমিশনারের। প্রতারকের জন্য মানবিকতা দেখাচ্ছেন ভাই। আপনার একসাথে এই কথা বলতে হলে আমাকে কিন্তু উঠে যায়, বাইরে যা কথা বললি আমি আপনার সাথে আপনি যেটা বলছেন তার উত্তর দিলে তার বিরুদ্ধে যায়। আমি চাচ্ছি যে এটা আমার প্লিজ আমাকে জিজ্ঞাসা করেন না। নিয়োগ বোর্ডের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে যাচাই করা। অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে নারাজ অফিস সহায়ক আব্দুল্লাহ। পরে গোপন ক্যামেরায় তার জালিয়াতির কথা ধারণ করা হয়। এই রেকর্ডিং ছাড়া আপনারা কথা বলতে পারছেন না, আপনি বলেন আমার সাথে বসে। বলেন, আমি বসতেছি ভাই। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। সরকারি চাকরি করেন, আপনি একটা ঠুনকো গেজের উপর চাকরি করতেছেন। আপনি যেখানে এসএসসি পাস করার পরে ক্লাস 7 এর সার্টিফিকেট। আচ্ছা, এগুলো তো আবার তুলছেন কেন? আমি তো বললাম এগুলো সব বাদ দিয়ে কিন্তু এটা তো আপনি আমার সাথে বলবেন ভাই। আপনি আমার সাথে বলবেন, মাপ করতেন জি, আমার সাথে বসে একটা ঝামেলা একটা মিটাই ফেলেন, আপনি আর কথা বলেন না, আপনি চলে যান। অভিযোগ প্রমাণিত হলে আব্দুল্লাহর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। যার বিরুদ্ধে কমপ্লেইন তার বিষয়ে আমরা খোঁজ খবর নিব এবং তদন্ত করে বাকি আমরা সত্যতা যাচাই করে তারপরে যদি সত্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অফিস সহায়ক আব্দুল্লাহর অনিয়ম আর দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব বেড়ে চলেছে। জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে নেমে আসছে এই বুনো হাতির দল। নষ্ট হচ্ছে কৃষকের ফসল। খাবারের খোঁজে বসতবাড়িতেও ঢুকে পড়ছে হাতি। প্রাণহানির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সহায়তা কামনা এলাকাবাসীর। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাবারের খোঁজে জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত 2 সপ্তাহ ধরে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে 30 থেকে 35টি হাতির 2টি দল। দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলের পর এরা নেমে আসে লোকালয়ে। সারা রাত ধরে তাণ্ডব চালায় ফসলের ক্ষেতে। আমাদের এই এলাকার ধানগুলো খায় যেতে আছে, খুব ক্ষয়ক্ষতি হতে আছে, মানুষেরও নিরাপত্তা নাই। আমরা এই যে রাত জেগে এইখানে দাঁড়ায় আছি। এই এলাকার যে 3-4টা গ্রামের মানুষগুলো ঘর ছাড়া বাইরে যায় থাকে, ঘুম নাই, ফসলের ক্ষতি, সব সাইডে ক্ষতি। রাতে আগুন জ্বালিয়ে এবং ঢাকঢোল পিটিয়ে পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না স্থানীয়রা। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে মৃত্যু ভয়। বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী 10 গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে হাতি আতঙ্ক। বাড়িঘর সাইডে দিয়ে বসে আসে, বাড়ি ঘরে ঢুকে ফসল খেতে আছে, এইভাবে আমাদের খুব ক্ষয়ক্ষতি করতেছে। ধান চাষ করা হয়, সেগুলো ফসল খেয়ে ফেলে। তারপরে টাল সবজি করা হয়, সেগুলো নষ্ট করে মানুষের বাড়ি ঘরে উঠে হামলা করে। আমরা ঠিকভাবে থাকতে পারি না বাড়ি ঘরে, রাত হলে করে অন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও যাইতে হয়। এলাকাবাসী বলছেন, বেশ কয়েক বছর ধরেই পাহাড়ে খাবার না পেয়ে ভারত সীমান্ত পেরিয়ে সমতলে নেমে আসে এই হাতির দল। দ্রুত হাতির তাণ্ডব নিয়ন্ত্রণের দাবি স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ে মনে করেন যে এখনো 30-40টা আছে হাতি, এই জায়গায় না খালি, আর অন্য অন্য জায়গাও আছে।
আজকে মনে করেন এই কয়টা আছে, সন্ধ্যার মধ্যে মনে করেন যে আরো হয়তো 20-30টা বাড়তি হওয়ার পর। প্রতিহত করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন, যেমন লাইট এবং মশাল, এগুলো যদি আমাদেরকে সরকারি থেকে কিছু দিত তাহলে আমাদের অনেক উপকার হতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ কাজ করছে বলে জানালেন বিট কর্মকর্তা। আমাদের বিট কর্মকর্তা এবং তাদের যে স্টাফগণ আছে তারা হাতির সাথে এবং এআরটি টিমের সাথে সজলভাবে কাজ করতেছে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায় এবং হাতিরও যাতে ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বিষয়টি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি স্থায়ী সমাধান করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে একটি বায়োলেটারাল নেগোসিয়েশন করতে হবে ইন্ডিয়ার সাথে, যে এই ভারতের যে ভারতীয় হাতির যে আক্রমণ এটিকে আমাদের ঠেকানোর জন্য দুই দেশের একটি পদক্ষেপ, যৌথ পদক্ষেপ প্রয়োজন, স্থায়ী সমাধান করতে হবে। এছাড়া একটি স্থায়ী সমাধান বের করা অনেক কঠিন হয়ে যাবে। হাতির দলকে তার আবাসস্থলে ফেরাতে না পারলে প্রাণহানি ও ব্যাপক ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো গেট। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তা নদীর অতিরিক্ত পানির চাপে রংপুরের গঙ্গাচড়া সেতু রক্ষা বাঁধের প্রায় 60 মিটার ব্লক ধসে গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। উজানের পাহাড়ি ঢলে রংপুরে বেড়েছে তিস্তা নদীর পানি। এতে তিস্তা নদীবেষ্টিত রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে সেতু ও রংপুর লালমনিরহাট সড়ক। ভারত থেকে নেমে আসা পানিতে বেশ কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। বুধবার সকালে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল প্রায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের বর্তমানে যে পানির লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেল থেকে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা নাকি আপনার সকালে ছিল প্রায় 7 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। স্থানীয়দের অভিযোগ, গঙ্গাচড়া সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দুর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়া স্থানে প্রায় 70 ফুট গর্ত তৈরি হয়েছে। পানিতে উঠান আমার খাওয়া দাওয়ার গরু বাছুররা সবই সমস্যা, হাত তুলাতে রানতে পাই না। অতিরিক্ত পানির চাপে নিম্ন অঞ্চলের পাশাপাশি চরাঞ্চল এরই মধ্যে তলিয়ে গেছে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের স্কুলেতে পানি উঠেছে, আমাদের মাঠে পানি উঠেছে। ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না, আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মিজান শাহজাহান, এটিএন বাংলা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আখ কাটা ও বিক্রিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। আখ চাষে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টোম্পা। যতদূর চোখ যায় মাঠ জুড়ে দৃষ্টিনন্দন আখের ক্ষেত। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের কৃষকরা। এবছর অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হয়েছে ভালো। কৃষকদের দাবি, কৃষি অফিস থেকে সরকারিভাবে ডিআইবি সার দিলে আরো লাভবান হতেন তারা। আমরা আবাদ করি, পাইকাররা খাতে নিয়ে যায়, ঢাকা যায়, চান্দুরা যায়, পাবনা যায়। এটা বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। সারা বছর একটা আবাদ হয়, আপনি বহু দূরের থেকে আমাকে কুশাল পাইকারি দরে নিয়ে যায়। আল্লাহ গেলে খুব ভালো হয়েছে। এবার
আল্লাহ খুব ভালো দিচ্ছে। কৃষকরা জানান এখানে ক্ষেত থেকে ঢাকা, পাবনা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় আখ সরবরাহ করে পাইকাররা। জেলার হাট বাজারে চিবিয়ে খাওয়া আখ বিক্রি হয় প্রতি পিস 30 থেকে 40 টাকায়। আখের চাষ ও ফলন বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীপ থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে তাদেরকে আমরা ইস্যু গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর জেলায় আখের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর আর আবাদ হয়েছে 451 হেক্টর জমিতে। টাঙ্গাইল জেলা ও এর আশপাশে চিনিকল থাকলে এ অঞ্চলে আখের উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার আংরিজ শহরে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে সামনে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপের পর যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স যৌথ বিবৃতিতে জানায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন যদি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া উচিত যুক্তরাষ্ট্রে। এবার খেলার খবর। দেশের ফুটবলে বগুড়ার খেলোয়াড়দের সুনাম দীর্ঘদিনের। সোনালী দিনের সেই ফুটবলাররা একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, বিদেশের মাটিতেও খেলেও সুনাম কুড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে বগুড়া হারাতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমানে এই জেলা থেকে দীর্ঘদিন কেউ সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে খেলার। বগুড়ার ফুটবলের দৈন্যদশা নিয়ে আজিজুল হাকিম রুমনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন পরাগ আরমান। বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম, আলতাফুন্নেসা খেলার মাঠ, এমএস ক্লাব ও করোনেশন স্কুল মাঠ ছিল জেলার ফুটবলারদের অনুশীলন ক্ষেত্র। এই মাঠগুলোতেই প্রতিনিয়ত বয়সভিত্তিক লিগের খেলা আয়োজন করা হতো। তাদের মধ্য থেকে অনেকে জাতীয় দলে খেলেছেন। মাঠ সমস্যা এবং জেলা ক্রীড়া সংস্থার অনীহার কারণে দীর্ঘদিন এই জেলায় কোনো টুর্নামেন্টই হয় না। তাছাড়া ভালো মানের কোচ না থাকায় নতুন ফুটবলারও তৈরি হচ্ছে না। আমরা চাই বেশি বেশি লিগ হোক, বেশি বেশি মাঠ হোক, আমাদের প্র্যাকটিস হোক, ইউনিক নতুন নতুন প্লেয়ার বের হোক। একাডেমির অনেক খেলা হয়, অনেক আমাদের একাডেমির ছেলেমেয়ের সাথে প্র্যাকটিস করলে নিজেদের ভিতরে অনেক সম্পর্ক হয়, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, পাসিং খেলা ভালো হয়। ফুটবল স্টেডিয়াম যখন হবে বা যদি সরকার দিয়ে দেয় বা যদি আমরা আনতে পারি তাহলে ঢাকার বি লিগ খেলা হবে, এখানে প্লেয়ার উঠে আসবে, সব খেলা দেখতে আসবে। খেলোয়াড়গুলো আসে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে না, বিদায় তারা প্র্যাকটিস শেষে যারা তাদের এক্সট্রা ফুডিং বা স্পোর্টস গিয়ার্স এটা তাদের জন্য পড়া খুব কঠিন হয়ে যায়। শহীদ চান্দ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা করার পর নতুন একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ 18 বছরে কোনো স্টেডিয়াম তো দূরের কথা, মাঠও তৈরি করা হয়নি এই বগুড়ায়। আমরা রাজনীতির কারণে এখানে বগুড়া স্টেডিয়াম আর এই স্টেডিয়াম করার পাশটা হয় নাই। খেলার মাঠের প্রয়োজন এবং প্রচুর পরিমাণে টুর্নামেন্ট বা লিগের ব্যবস্থা করতে হবে, যা বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা ডিএফ এর আন্ডার থেকে হচ্ছে না। শুধু বগুড়ায় না, সারা বাংলাদেশেই তাই। এই ক্ষেত্রে আমি মনে করব বগুড়াতে এই মুহূর্তে একটা ফুটবল স্টেডিয়ামের খুবই প্রয়োজন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের পক্ষ থেকে একটা দাবি আছে যে নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য, সেটা তারা ভাবছে, হয়তো সেইভাবেই আগাচ্ছে। আর খেলার বিষয়ে আমরা সামনে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। আমরা বগুড়াবাসীর দাবি, জেলায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা হলে এখান থেকে তৈরি হবে বড় কালু, আলফাজউদ্দিন আহমেদ গেদা এবং শাহজাহানদের মতো নামি দামি ফুটবলার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দর্শক, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লুট হওয়ার পর মধ্যরাত থেকে সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন। জাফলং সহ বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনী মোতায়েন। রুহুল হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির। মিথ্যা মামলা প্রত্যাহার ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ। কুয়ালালামপুর বিমানবন্দরে 204 বাংলাদেশি সহ 229 জনকে প্রবেশে বাধা, শর্ত পূরণ করতে না পারার অভিযোগ। দর্শনা সীমান্ত দিয়ে 22 বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ। জালিয়াতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুষ্টিয়ার ভূমি অফিসের কর্মচারী আব্দুল্লাহ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং জামালপুরে বেড়েই চলেছে বন্য হাতির উপদ্রব। খাবারের খোঁজে তাণ্ডব চালাচ্ছে ফসলের ক্ষেতে, ঢুকে পড়েছে বসত বাড়িতে। চরম আতঙ্কে এলাকাবাসী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।